হিমালয়ের দুই পাশে অবস্থিত দুটি এশীয় দেশ একই রকম সংগ্রামের ইতিহাস নিয়ে দুটি দেশে এগিয়ে চলছিল। 20 শতকের শেষের দিকে দুই দেশেই নতুন পথের সন্ধানে ছিল, কিন্তু পরবর্তী চীন বনাম বাংলাদেশ দুই অর্থনীতির গন্তব্য হয়ে গেল সম্পূর্ণ আলাদা। আজ আমরা দেখব কেন চীন বিশ্বের অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো, আর বাংলাদেশ অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও একই ধরনের অগ্রগতি অর্জন করতে পারল না। কোন সিদ্ধান্তগুলো নিয়ে এলো এত বড় পার্থক্য, আর এই দুই দেশের গল্প থেকে আমরা কী বা শিখতে পারি? 1978 সাল, সাংস্কৃতিক বিপ্লবের ঝড় কাটিয়ে চীন তখন নতুন পথের সন্ধানে। দেশের 88% মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছিল। ঠিক একই দশকে 1971 সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের অর্থনীতি ছিল বিধ্বস্ত। দুই দেশের মাথাপিছু জিডিপি ছিল প্রায় একই, $200 কাছাকাছি। কিন্তু এরপর যা ঘটলো তা বিশ্ব অর্থনীতির চেহারাই বদলে দিল। এই সময় সামনে এলেন চীনের প্র্যাগম্যাটিক সংস্কারক ডেন শিয়াওপিং। তিনি বললেন একটি বিখ্যাত কথা, বেড়াল কালো বা সাদা তা গুরুত্বপূর্ণ নয়, ইঁদুর ধরতে পারলেই হলো। 1978 সালে তার ওপেন ডোর পলিসি চীনের অসাধারণ পরিবর্তনের সূচনা করলো। সংস্কারগুলো ছিল সাহসী এবং ব্যাপক। উপকূলীয় অঞ্চলে বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, কৃষিতে বাজারমুখী সংস্কার, অবকাঠামোতে বিশাল বিনিয়োগ, শিল্প খাতে কৌশলগত মনোযোগ, আর বৈদেশিক বিনিয়োগের জন্য ধীরে ধীরে দরজা খোলা। ফলাফল, 3 দশক ধরে চীনের জিডিপি প্রতি বছর গড়ে 10% হারে বেড়েছে, আর চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। অন্যদিকে বাংলাদেশ মোকাবেলা করছিল ভিন্ন ধরনের চ্যালেঞ্জ: রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসন, ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ, সীমিত শিল্পভিত্তি, আমলাতান্ত্রিক জটিলতা আর ব্যাপক দুর্নীতি। যদিও 1990-এর দশক থেকে বাংলাদেশ গড়ে 5 থেকে 6% বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও চীনের মতো দ্রুত রূপান্তর সম্ভব হয়নি। অন্যদিকে চীনের যে মডেল তা এত কেন সফল হলো? প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতা। কমিউনিস্ট পার্টির দৃঢ় নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব করেছে। দ্বিতীয়ত, প্র্যাগম্যাটিক পরীক্ষা নিরীক্ষা। চীন কোনো কঠোর মতাদর্শ অনুসরণ করেনি, বরং ডেংয়ের বিখ্যাত নীতি অনুসরণ করেছে, যা হলো পাথর ধরে ধরে নদী পার হও। তৃতীয়ত, কৌশলগত শিল্পায়ন। চীন পর্যায়ক্রমে উন্নত উৎপাদনে এগিয়েছে, বস্ত্র থেকে ইলেকট্রনিক্স, সেখান থেকে উচ্চ প্রযুক্তি। বিপরীতে বাংলাদেশের উন্নয়নে ছিল অনেক বাধা। রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে পরিকল্পনাকে ব্যাহত করেছে। একজন বিশ্লেষকের ভাষায়, প্রতিটি সরকার পরিবর্তনের সাথে অর্থনৈতিক দিক নির্দেশনাও বদলে গেছে। যদিও বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হয়েছে, কিন্তু অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে কখনো পারেনি। আবার অবকাঠামো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2020 সালে চীনের 1,50,000 কিলোমিটার এক্সপ্রেসওয়ে ছিল, বাংলাদেশে সেখানে মাত্র 250 কিলোমিটার আধুনিক হাইওয়ে রয়েছে। এখন কথা হলো, চীনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কি শিখতে পারে? প্রথমত, অবকাঠামো উন্নয়নের জোর দেওয়া। দ্বিতীয়ত, শিল্প খাতে বৈচিত্র্য আনা। 3 নম্বরে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে হবে। 4, কারিগরি শিক্ষায় বিনিয়োগ। 5 হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। কিছু অগ্রগতি অবশ্য ইতিমধ্যেই দৃশ্যমান। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এবং ক্রমবর্ধমান ঔষধ শিল্প আশার আলো দেখাচ্ছে। যদিও 2030 সালের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হতে চলেছে, আর বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রশ্নটা এই নয় যে বাংলাদেশ কি চীনের পথ হুবহু অনুসরণ করতে পারবে, তা পারবে না, আর করা উচিত নয়। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে চীনের অভিজ্ঞতা থেকে শিখে নিজের অনন্য পথ তৈরি করতে পারে। দুটি দেশ, দুটি যাত্রা, অসংখ্য শিক্ষণীয় বিষয়। চীনের উত্থান অভূতপূর্ব, কিন্তু বাংলাদেশের গল্প এখনও লেখা হচ্ছে। হয়তো সবচেয়ে বড় শিক্ষা হলো, অর্থনৈতিক রূপান্তরের জন্য শুধু ভালো নীতি নয়, সেগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের সাহসও প্রয়োজন। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রশ্ন জাগে, বাংলাদেশের পরবর্তী অধ্যায়টি কেমন হবে, আর বিশ্ব অর্থনীতির নাগরিক হিসেবে আপনি কিভাবে এই চলমান গল্পের অংশ হতে চান?